এক নির্দয় সিরিয়াল কিলার এমনভাবে মার্ডার করতে থাকে যা দেখে যে কারো হৃদয় কেঁপে উঠবে, কিন্তু ভিকটিম সাধারণত কোনো মানুষ নয়। এই সিরিয়াল কিলারের ভিকটিম হচ্ছে শহরের বিভিন্ন থানার পুলিশ অফিসার। কিলার এত নিখুঁতভাবে মার্ডার করে যে একটা চুল পর্যন্ত সেই ক্রাইম সিনে রেখে যায় না। তাহলে কিভাবে এই পুলিশ খুনের রহস্য উদ্ঘাটন হবে? বলছিলাম মালায়ালাম টান টান উত্তেজনায় ভরপুর ক্রাইম থ্রিলার মুভি আঞ্জাম পাতিরানার কথা। এই মুভির প্রত্যেকটা মুহূর্তে লুকিয়ে আছে শিহরণ জাগানো রহস্য। তো চলো আর কথা না বাড়িয়ে সোজা শুরু করি এই মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় আনোয়ার হোসেন নামের একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে। আনোয়ার একটি জেলখানায় রবি নামের এক ক্রিমিনালের সাথে দেখা করতে এসেছে। আনোয়ার রবির সাথে দেখা করতে চাইছিল কারণ রবি কিভাবে খুনের পরিকল্পনাগুলো করত সেটা জানার জন্য। আসলে ক্রিমিনালের মস্তিষ্কে সাইকোলজি স্টাডি করার জন্য আনোয়ার এগুলোর প্রয়োজন পড়ে। রবি এসে আনোয়ারকে বলে, আমি মোট 14 জন ব্যক্তিকে খুবই নির্মমতার সাথে হত্যা করেছি। নানা মানুষ আমাকে নানাভাবে সম্বোধন করে, কেউ বলে আমি নিষ্ঠুর রবি, আবার কেউ সাইকো রবি বলে, কিন্তু আমার কাছে এসব কথার কোনো ভ্যালু নেই। সে আরো জানায় ও নাকি অনেক আনন্দ পেত যখন কিনা সে মানুষদেরকে অসম্ভব কষ্ট যন্ত্রণা দিয়ে তিলে তিলে শেষ করত। নিরীহ মানুষের আর্তনাদ কিংবা মাথা ফাটিয়ে দুবাক করা শব্দ নাকি রবির কানে খুব সুমধুর লাগতো। জাস্ট চিন্তা করো একবার, এই সাইকোদের মস্তিষ্ক কতটা বিকৃত হয়ে থাকে। এখন আনোয়ার প্রায় এমন সাইকোদের সাথে দেখা করে এবং ওদের সমস্ত ঘটনাগুলোকে নোট করে রাখে। আসলে আনোয়ার ক্রিমিনালিস্ট এর উপর পিএইচডি করছিল। এখানে জানিয়ে রাখি যে আনোয়ারের একটা ছোট্ট পরিবারও আছে। তার স্ত্রীর নাম ফাতেমা এবং তার ছোট্ট একটি বাচ্চা মেয়ে আছে যার নাম সংস্কৃতি। আনোয়ারের অনিল মাধবন নামের এক বন্ধু আছে যে পুলিশের এসিপি পদে কাজ করছে বর্তমানে, আর তারই পরামর্শে আনোয়ার ক্রিমিনালিস্ট হওয়ার পিছনে ট্রেনিং নিচ্ছে। ক্রিমিনালদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটা অনুমান করে প্ল্যান তৈরি করে তা পুলিশদেরকে সাহায্য করা হচ্ছে। একজন ক্রিমিনালিস্টের কাজ, তবে আনোয়ার এখন আর পেপার ওয়ার্ক করতে ইচ্ছুক নয়, ফলেও এমন ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স নিতে চায়। এরপরে দেখা যায় আনোয়ার অনিলের সাথে দেখা করে চলে আসে রাস্তায় এবং এক জায়গায় দাঁড়িয়ে স্মোক করতে থাকে। ঠিক ওই সময়ে এক ভিক্ষুক তার কাছে কিছু টাকা চায়। আনোয়ার লোকটিকে টাকা দিলে সেই লোকটা যাওয়ার সময় বলে যায়, ইউর স্লিপলেস নাইট ফর কামিং, যার অর্থ তোমার নির্ঘুম রাত খুব শীঘ্রই আসছে। একজন ভিক্ষুকের মুখে এমন বাক্য শুনে অনেক রহস্যময় মনে হয় আনোয়ারের কাছে। এই বিষয়ে ভাবতে ভাবতে আনোয়ারের রাতে ঘুম পর্যন্ত হচ্ছিল না। যাই হোক, দৃশ্যপথ পরিবর্তিত হলে আমরা আব্রাহাম নামের এক পুলিশ অফিসারকে দেখতে পাই। আব্রাহাম জোয়ার আসর থেকে হেঁটে হেঁটে তার বাসায় ফিরছিল। তবে এক পর্যায়ে ও বাড়ির কাছাকাছি এলে দেখতে পায় এক গাড়ির ভিতর থেকে লাল রঙের বাতি জ্বলছে আর নিপছে। তাছাড়া গাড়ির ভিতর থেকে এক ধরনের শব্দ বের হচ্ছিল। ব্যাপারটা কি তা জানার জন্য আব্রাহাম ওই গাড়ির কাছে যায়, আর ঠিক সেই সময় সেই নেকড়ের মাস্ক পরা একটা লোককে দেখে ফেলে। আব্রাহাম যখন তাকে দেখে চমকে উঠে, ঠিক তখনই তার পেছন থেকে কেউ একজন হাই বলে ওঠে। এরপর স্ক্রিনে শুধুমাত্র আব্রাহামের ফোনটাই পড়ে থাকতে দেখা যায়। এর মানে তো তোমরা বুঝতেই পারছো আব্রাহামের সাথে আসলে কি হলো। যাই হোক, এরপরের সিনে সকালবেলা দুইজন লোক কাজ করতে এসে একটা ফাঁকা মাঠে আব্রাহামের লাশটা খুঁজে পায়। সঙ্গে সঙ্গে সবাই সেখানে চলে আসে আর অনিল ফোন করে আনোয়ারকেও ক্রাইম স্পটে ডেকে নেয়। তবে লাশের যে বেহাল অবস্থা সেটা দেখে আনোয়ার বমি করে ফেলে, কারণ এমন অবস্থায় কোনো মানুষকে এর আগে আনোয়ার দেখেনি। এখানে আমরা দেখতে পাই আব্রাহামের চোখ এবং হৃৎপিণ্ড উপড়ে ফেলা হয়েছিল। একবার কল্পনা করতে থাকো কি ভয়ানক দৃশ্য হতে পারে। ওদিকে পুলিশের চিরুনি তল্লাশি করেও ক্রাইম স্পট থেকে কিলারের একটা চুল পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, যার ফলে এই কেসটি হাই প্রোফাইল হয়ে যায়। আর এই কেসটি হ্যান্ডেল করার দায়িত্ব পায় ক্যাটরিন নামের এক অফিসার। আরো ডিটেলসে ইনভেস্টিগেশন করতে অনিলকে আব্রাহামের বাসায় পাঠানো হয়। ওর সাথে আনোয়ারকেও সেখানে যেতে বলা হয়। এরপর দেখা যায় ওরা দুজন আব্রাহামের বাসার আশেপাশে মানুষদের জেরা করছে, কিন্তু দুঃখের বিষয় কোনো ধরনের লিড তারা এখনো খুঁজে পায় না। এর উপর আবার সেই অঞ্চলে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। এর মানে কিলার একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই পোস্টমর্টম করে ডাক্তার এক লোমহর্ষক বর্ণনা বলতে শুরু করে যে কিভাবে আব্রাহামকে তারা হত্যা করেছে। তিনি জানায় আব্রাহাম জীবিত থাকা অবস্থায় ওর চোখ এবং হৃৎপিণ্ড উপড়ে ফেলা হয়েছে। অসম্ভব যন্ত্রণায় ছটফট করতে করতে আব্রাহাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে এটা কোনো সাইকো কিলারের কাজ, কারণ এমন নিষ্ঠুরভাবে কাউকে খুন করা একমাত্র সাইকোদের মাধ্যমেই সম্ভব। তবে পুলিশ প্রশাসনের ধারণা হয় পুরো বিপরীত। তারা ধরে নেয় আব্রাহামের কোনো নিকট আত্মীয় বা কোনো শত্রু পার্সোনাল কারণে হয়তো তাকে
তাকে এভাবে টর্চার করে তাকে মার্ডার করেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় কেসটা সাময়িক সময়ের জন্য অফ রাখার। কিন্তু আনোয়ারের কেসটা তখন গভীরভাবে স্টাডি করতে থাকে। হঠাৎ এক গভীর রাতে আনোয়ার অনিলকে ফোন করে বলে যে আমি স্টাডি করে যতটুকু জানতে পারলাম আব্রাহামকে কোনো সিরিয়াল কিলার হত্যা করেছে, আর এই কিলার কোনো কারণে নির্দিষ্ট করে পুলিশকে টার্গেট করেছে। কিন্তু অনিল আনোয়ারের এই কথায় কোনো গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ে। তবে সেই রাতে অন্য আরেক পুলিশ অফিসারকে দেখানো হয় যে কিনা রাস্তা দিয়ে ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। ঠিক সেই সময় একইভাবে পিছন থেকে কেউ তাকে হাই বলে ডাকে এবং ওই অফিসারকে কিডন্যাপ করে নেয়। এরপর সঙ্গে সঙ্গে ক্যাথরিনের কাছে খবরটি পৌঁছে যায়। এরপরের দিন এক পুলিশ অফিসার স্টেশনের একটা ময়লা স্তূপের সামনে হালকা হতে গেলে দেখা যায় যে গত রাতে নিখোঁজ হওয়া সেই অফিসারের ক্ষত বিক্ষত লাশ ওই ময়লা স্তূপে পড়ে আছে। তাছাড়া এই লাশটির সাথে একটা লেডি অব জাস্টিসের মূর্তি ছিল। মূলত এই মূর্তিটাকে সচরাচর কোর্টের সামনে দেখতে পাওয়া যায়। তাছাড়া এই ভিকটিমের চোখ ও হৃৎপিণ্ড তুলে ফেললেছে কিলার। এখন সেকেন্ড টাইম এই ধরনের মার্ডার হওয়ার কারণে সবাই এবার একটু নড়েচড়ে বসে, কারণ একই প্যাটার্নে দুজন পুলিশ অফিসারকে মার্ডার করা হয়েছে। ফলে আনোয়ারের ধারণা যে সঠিক সেটা তারা এবার উপলব্ধি করতে পারছে। কিন্তু মেইন প্রবলেম হলো কিলার এরপরও কোনো শত্রু রেখে যায়নি। তাছাড়া এই মূর্তির গায়ে আবার কোনো শিল্পীর বা কোম্পানির নামও লেখা নেই। এর উপর আবার স্টেশনের সিটিজিবি চেক করে আরেক মহা সমস্যার কথা জানতে পারে ক্যাথরিন। সেই সমস্যাটা হলো ওদের সিস্টেম হ্যাক করে কে যেন সব ফুটেজ ডিলিট করে দিয়েছে, যার ফলে বিষয়টা এবার জটিল হচ্ছে। ধীরে ধীরে তারা বুঝতে পারে কিলার দুর্ধর্ষ সাইকো হওয়ার পাশাপাশি জিনিয়াস হ্যাকারও। ফলে পুলিশের টিমেও এখন একজন এক্সপার্ট হ্যাকার থাকা দরকার। তাই আনোয়ার ইন্ডি নামে একজন জিনিয়াস হ্যাকারের সাথে দেখা করতে চলে আসে। ইন্ডিকে আনোয়ার ওদের টিমে যুক্ত করে নেয়। ইন্ডি প্রথমেই সব পুলিশ অফিসারদের মোবাইলগুলোকে রিস্ক ফ্রি করে দেয় এবং ওর কন্ট্রোলে নিয়ে নেয়। অন্যদিকে আনোয়ার এবং অনিল বেরিয়ে পড়ে লেডি অব জাস্টিসের মূর্তিটা কোন শিল্পী তৈরি করছে সেটা জানার জন্য। ওরা অনেকগুলো মূর্তির দোকানে সন্ধান করে, কিন্তু কোনো ধরনের ইনফরমেশন সেখান থেকে বের হয় না। তবে এই মূর্তিটার একটা বিশেষত্ব ছিল, সাধারণত লেডি অব জাস্টিসের চোখে কালো কাপড় দিয়ে ঢাকা হয়, কিন্তু ভিকটিমের পাশে পড়ে থাকা মূর্তিটির চোখ নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল, যার অর্থ দাঁড়ায় নিশ্চয়ই কিলার এই মূর্তিটির মাধ্যমে কোনো বিশেষ বার্তা দিতে চাইছে। এবার মূর্তির খবর সকল স্টেশনে সার্কুলার করা হয়, আর দেখা যায় এক রাতে এক মেয়ে একটি স্টেশনে আসে। কনস্টেবলকে বলছে যে এই মূর্তি সম্পর্কে সে কিছু জানে। কনস্টেবল বড় অফিসারকে ডেকে আনতে ভিতরে যায়, কিন্তু অফিসার সময় নষ্ট করতে থাকে। পরবর্তীতে তারা বাইরে এসে দেখতে পায় মেয়েটা আর সেখানে নেই। যাই হোক, এরপর আমরা দেখতে পাই ক্যাথরিন সব পুলিশদেরকে নিয়ে একটা রাউন্ড টেবিল মিটিং করছে। তারা সিদ্ধান্ত নেয় সবাই মিলে জোড়ায় জোড়ায় আজ সারা রাত টহল দেবে। এরই সাথে যদি তারা অস্বাভাবিক কিছু দেখতে পায় তাহলে সাথে সাথে এক টিম অন্য টিমকে ইনফর্ম করবে। তো প্ল্যান অনুযায়ী রাত্রের বেলায় সবাই রাউন্ডে বেরিয়ে পড়ে এবং সব জায়গায় নজরদারি করতে থাকে। ক্যাথরিনের টিমে ছিল কনস্টেবল পলসন। এদিকে কিছুক্ষণ পর টহল দেওয়ার পর দেখা যায় একটি গাড়ি এসে ক্যাথরিনের সামনে থামে। এবার ওরা ভাবে হয়তো এটাই হবে কিলারের গাড়ি, কিন্তু তাদের ধারণা ভুল ছিল। গাড়ি থেকে কয়েকজন বখাটে ছেলে বের হয় আর ক্যাথরিনকে খারাপ প্রস্তাব দেয়। এবার ক্যাথরিন ওর পুলিশের পরিচয় দিলে ছেলেগুলো সেখান থেকে বউ বউ করে পালিয়ে যায়। কিন্তু যা হবার তা ইতোমধ্যে হয়ে গেছে। ক্যাথরিন পিছনে ঘুরে দেখে পলসন সেখানে আর নেই, জাস্ট পড়ে আছে তার স্কুটিটা। ক্যাথরিন দৌড়ে সেখানে গিয়ে পলসনের ফোনটা মাটিতে পড়ে থাকতে দেখে, কিন্তু স্কুটারের সামনে লাগানো একটা ক্যামেরাতে মাস্ক পরিহিত ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। আর ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছিল যে তারা ইচ্ছা করেই ক্যামেরার সামনে এসেছিল। বলতে গেলে এক প্রকার চ্যালেঞ্জ করে দিচ্ছিল ওদেরকে। কিন্তু ওদের মাথায় এটা ঢুকছিল না যে কিলার শুধুমাত্র হাই বলে কিভাবে ভিকটিমদের কিডন্যাপ করছে, এর পিছনে আসলে রহস্যটা কি। যাই হোক, এরপরে আমাদেরকে আনোয়ারকে তার বাসায় দেখতে পাওয়া যায়। দুজন লোক কুরিয়ার সার্ভিস থেকে একটা ফ্রিজের ডেলিভারি করতে এসেছে। ফাতেমা সেটা রিসিভ করে, কিন্তু আনোয়ারকে ফোন করে কুরিয়াতে আসা ফ্রিজের সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় সে তো কোনো ধরনের ফ্রিজ অর্ডার করেনি। তবে এরপরে ফাতেমা যেই না কুরিয়ারের বক্সটা খুলে তার হাত পা একদম থর থর করে কেঁপে উঠে, কারণ ওই বক্সের মধ্যে ছিল গত রাতে কিডন্যাপ হওয়া কনস্টেবল পলসনের রক্তমাখা অর্ধনগ্ন লাশ। আর এই লাশেও তার চোখ এবং হৃৎপিণ্ড তুলে ফেলা হয়েছিল। যাই হোক, এরপর ইতিমধ্যে সেখানে পুলিশ চলে আসে। তারা ইতিমধ্যে পলসনকে নিয়ে একে একে 3 জন পুলিশ অফিসারকে হারালো, যার ফলে সবার ভিতরে এখন একটা অজানা আতঙ্ক কাজ করছে। তবে এইবার ফরেনসিক ডক্টর বক্স পরীক্ষা করে একটা ফিঙ্গারপ্রিন্ট বের করতে সক্ষম হয়। সেটা অ্যানালাইসিস করে দেখা যায় যে এই ফিঙ্গারপ্রিন্টটি কুকেন শাওমি নামের এক কুখ্যাত খুনির। তাছাড়া আরো ভয়ানক করার বিষয় হলো শাওমি মাত্র 3 মাস আগেই জেল থেকে মুক্তি পেয়েছে। এই সবকিছু শোনার পর দ্রুত এনডি
শাওমির সবকিছু হ্যাক করে ফেলে। সে এখন থেকে জানতে পারে যে শাওমির মারিয়া নামের এক গার্লফ্রেন্ড আছে। এটা দেখে পুলিশ মারিয়ার লোকেশন ট্রেস করে সেখানে চলে আসে এবং মারিয়াকে জেরা করতে শুরু করে। মারিয়া এত পুলিশ দেখে ভয়ে সব সত্যি কথা বলে দেয়। মারিয়া জানায় শাওমি ছাড়া পেয়ে ওর কাছে শুধুমাত্র একবার দেখা করতে এসেছিল আর একটা পুরাতন সিম কার্ড নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মারিয়া সেই সিম নম্বরটি পুলিশকে দিলে এনডি ততক্ষণে সিমের লোকেশন ট্রেস করে ফেলে এবং পুলিশ রওনা দেয় সেই স্থানে যাওয়ার জন্য। কিন্তু তাদেরকে খালি হাতে ফিরতে হয়, কেননা লোকেশনে গিয়ে দেখা যায় যে স্বামী বহুত আগেই মারা গেছে, তার পচাগলা লাশটা কেবল বিছানায় পড়ে আছে। তো এই দিকে এই ঘটনা চলছিল আর অন্যদিকে এনডি আর আনোয়ার কন্ট্রোল রুমে বসে আছে। ঠিক সেই সময় কিলার এনডির সার্ভারে একটা ভিডিও পাঠায়। এই ভিডিওতে দেখানো হয় মার্ডার করা পুলিশদেরকে সে কতটা যন্ত্রণা দিয়ে হত্যা করছে। এই ভিডিওটা এতটাই বিভৎস ছিল যে এনডিও সেটা সহ্য করতে না পেরে দূরে সরে যায়। আসলে এমনটা হয় স্বাভাবিক, কোনো মানুষের জীবিত অবস্থায় কাটছে সেটা দেখা সবার পক্ষে সম্ভব নয়। এরপর আমরা দেখতে পাই আনোয়ারের এনডি কেসটা নিয়ে ডিসকাস করছিল। আনোয়ারের হাতে একটি কফির গ্লাস আছে আর আনোয়ারের মূর্তির পাশে কফির গ্লাসটা রাখলে সেখান থেকে গরম ধোঁয়া মূর্তির গায়ে লাগে। ঠিক এই সময় আনোয়ার লক্ষ্য করে যে মূর্তির কোমরের দিকে এসডি অক্ষর দুটো ভেসে উঠেছে। অবশেষে কোনো একটা সূত্র পাওয়া গেছে। এখন শুধু এই এসডি নামক আর্টিস্টকে খুঁজে বের করতে পারলেই পরবর্তী সূত্রের দিকে আগানো যাবে, যার ফলে অনুসন্ধান শুরু হয়ে যায় এবং তথ্য পাওয়া যায় যে বহু দূরের একটা গ্রামে সুধাকার দেবরা নামের একজন আর্টিস্ট আছে যে কিনা তার ওই মূর্তিগুলোকে এভাবে সাইন করে রাখে। আনোয়ার এবং বাকি সবাই সুধাকারের সাথে দেখা করতে চলে আসে। বিশেষ এই মূর্তিটি সম্পর্কে বিস্তারিত সব তথ্য তাকে খুলে বলতে বলা হয়। এরপর সুধাকার বলতে শুরু করে ৫-৬ মাস আগে একজন লোক সুধাকারের সাথে দেখা করতে আসে এবং তারা সেই মূর্তির তৈরির নির্দেশ দেয়। তাদের মধ্যে একজনের বয়স ছিল ৪০ থেকে ৫০-এর মতো আর একজন একটু কম বয়সী। সেই দুজনের নির্দেশ ছিল এমন একটা জাস্টিস মূর্তি বানিয়ে দিতে হবে যার চোখগুলো হবে অপরূপ সুন্দর। এই কাজের জন্য তারা অনেক টাকা অফার করে সুধাকারকে আর শর্ত হিসাবে এটা বলে দেয় যে এই মূর্তিতে কোনো সিগনেচার রাখা যাবে না। তবে সুধাকার এই কথাটা শুনে কেমন যেন সন্দেহ হয়, কিন্তু এরপরও সে এই কাজটা করতে রাজি হয়ে যায়। তবে সুধাকার এই সিগনেচার কোমরে একটা বিশেষ পদার্থ ব্যবহার করে তার নামটা ঠিকই লিখে রাখ, যেটা একটু তাপ পেলে আসলে ফুটে উঠতো। সুধাকার আরো জানায় ওরা মোট 5টি মূর্তি তৈরি করেছিল। তার মানে তো তোমরা বুঝতেই পারছো এখনো মোট 5 জন পুলিশ অফিসারকে কিলার টার্গেট করেছে। ইতিমধ্যে তো 3 জন শেষ হয়ে গেছে, তার মানে বাকি আছে আর মাত্র 2 জন। এখন এই 2 জন ডিপার্টমেন্টের যে কেউ হতে পারে, সেটা ক্যাপ্টেন খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এবার ক্যাপ্টেন সুধাকারকে বলে যে 2 জনের একটা স্কেচ এঁকে দিতে পারবে কিনা। কিন্তু আমরা দেখতে পাই সেই 2 জন মূর্তিগুলো নিয়ে যাওয়ার সময় সুধাকারের চোখ দুটো নষ্ট করে দিয়েছে। এর মানে আনোয়ার আবারও ব্যর্থ হয়ে পড়ে। তার হাতে এখন আর কোনো ধরনের সূত্র বাকি নেই। তবে এখানে আমরা সুধাকারকে মেয়েকেও দেখতে পাই যে ওই রাতে পুলিশ স্টেশনে গিয়েছিল মূর্তির সম্পর্কে তথ্য দিতে, কিন্তু কেউ একজন তাকে হুমকি দিয়েছিল কল করে। ফলে মেয়েটি ভয় দেখে সেখান থেকে চলে এসেছিল। এই সব কিছু থেকে বোঝা যায় যে কিলার ওদের উপরে আসলে নজর রাখছে। তো এই সব কিছু শোনার পর আনোয়ার সেখান থেকে চলে আসে আর ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাই সেম আরেকটা মূর্তির স্যাম্পল হিসাবে রেখে গিয়েছে সুধাকার। এরপর দেখানো হয় এনডিও একটি বিশেষ ধরনের অ্যাপ তৈরি করেছে। সেই অ্যাপে যখনই কোনো মোবাইল হাত থেকে ভরে যাবে সাথে সাথে সেই অ্যাপটির সাহায্যে অ্যালার্ম চলে আসবে কন্ট্রোল রুমে, যার ফলে এর মাধ্যমে কিলারও ধরা সম্ভব হতে পারে, কেননা কিলার সবসময় ক্রাইম সিনে মোবাইল ফোন রেখে যায়। এখন এই অ্যাপটি এরপর পুলিশের সব ফোনে ইনস্টল করে দেওয়া হয়। এর পরের দৃশ্যে আমরা শারদচন্দ্র নামের একজন পুলিশ অফিসারকে দেখতে পাই ঘরে সাধারণ কাজকর্ম করছে। তবে ঠিক সেই সময় ওর রুমে হঠাৎ কারেন্ট চলে যায়। শারন বাইরে এসে চেক করতে থাকে প্রবলেম কোথায়, কিন্তু সেই সময় পিছন থেকে মাস্ক পরিহিত সেই অজানা ব্যক্তি হাজির হয় আর সে তার চিরচেনা শব্দে হাই বলতে থাকে। কিন্তু এবার গল্পে আসে এক নতুন টুইস্ট। সড়কের কিলার কিডন্যাপ করতে ব্যর্থ হয়, এমনকি শরণ ওদের সাথে ফাইট করা শুরু করে। কিন্তু যেহেতু 2 জন শরণের সাথে ফাইট করছিল তাই সে বেশি একটা সুবিধা করতে পারে না। এক পর্যায়ে কিলার ওকে কাবু করে ফেলতে সক্ষম হয় আর সড়ককে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে কন্ট্রোল রুমে ফোনের নোটিফিকেশন চলে আসে আনোয়ার বেরিয়ে পড়ে শরণের বাড়িতে, কিন্তু এখানে এসে দেখা যায় যে শরণ ইতিমধ্যে কিডন্যাপ হয়ে গেছে। তবে এবারের ঘটনার প্রবাহে নতুন কিছু যোগ হয়েছে। তারা দেখতে পায় ঘরের সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মানে শরণের সাথে কিলারের দস্তাদস্তি হয়েছে। পুলিশ পুরো ঘরটিকে এবার তল্লাশি করা শুরু করে এবং মেঝে থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায়। যাই হোক, এরপরের দৃশ্যে আমরা একটা ট্রেন স্টেশনকে দেখতে পাই। এখানে এক মহিলা এক বৃদ্ধ ব্যক্তিকে হুইল চেয়ারে বসিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল, কিন্তু পুরো ট্রেনের সবাই একে একে নেমে গেলেও দেখা যায় যে সেই বৃদ্ধ শুরু থেকে সেখানেই বসেছিল, এখনো সে সেখানেই বসে আছে।
এরপর পরই টিভিতে খবর দেখানো হয় নিখোঁজ হওয়া শরণের লাশ ট্রেন স্টেশনে পাওয়া গেছে। আর এখান থেকেই আমরা বুঝতে পারি যে সেই বৃদ্ধ লোকটি সড়কই ছিল, তাকে হত্যা করে বৃদ্ধ লোকের মতো সাজিয়ে এখানে বসিয়ে রাখা হয়েছিল। আর যে মহিলাটি শরণকে নিয়ে ট্রেনে এসেছিল সে জেনে বুঝেই ক্যামেরার সামনে এসে বসে, যাতে করে পুলিশরা তার সাহস দেখতে পায়। শরণের বডি পোস্টমর্টেম করেও নতুন কোনো তথ্য পাওয়া যায় না, সেই আগের প্যাটার্নেই শরণকে হত্যা করা হয়েছিল। এইসব দেখে আনোয়ার এবার গভীর ভাবনায় ডুবে যায়। তবে ভাবতে ভাবতে হঠাৎ আনোয়ার কিছু একটা খটকা লাগে। এরপর আনোয়ার সোজা অফিসার ক্যাথরিনের বাসায় চলে আসে। ক্যাথরিনকে আনোয়ার পুরো বিষয়টি বোঝাতে শুরু করে, কিলার কিভাবে শুধুমাত্র হাই বলে কিডন্যাপ করে ফেলতো। ভিকটিমদের এই রহস্যের জট খুলতে শুরু করে। আনোয়ার বলে আসলে কিলার প্রথমে খুব চালাকির সাথে আচমকা ভিকটিমের সামনে চলে আসতো, ভয়ানক রেকনের মতো মাস্ক পরে, যেটা দেখে ভিকটিম আঁকড়ে উঠতো। আর এই সুযোগে অন্য আরেকজন ভিকটিমকে হিপনোটাইজ করে ফেলতো। কিন্তু সেই দিন শরণ অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্কস করা ছিল, যার কারণে সে ওই রাতে তাকে হিপনোটাইজ করতে অসফল হয় কিলাররা। এবার আনোয়ার ক্যাথরিনকে আরো জানায়, আমাদের কোনো সাধারণ সাইকোর সাথে মোকাবেলা হচ্ছে না, খুবই জিনিয়াস কেউ যে আমাদের ব্রেন নিয়ে খেলছে। কিলার টেনের ওই মহিলাটি হতে পারে, আবার অন্য কেউ হতে পারে যে সামনে আসেনি এখনো পর্যন্ত। এরপর আনোয়ার ওর মেয়ের সাথে একটা স্পিনার নিয়ে খেলা করছিল। আনোয়ার ওর মেয়েকে শিখিয়ে দিচ্ছিল যে স্পিনার কিভাবে চালাতে হয়। এটা করার সময় আনোয়ার আরো একটা ঘটনা মনে পড়ে যায়, এক সাইকো কিলার যে ঠিক এভাবে স্পিনার হাতে নিয়ে সব সময় থাকতো। আনোয়ার কন্ট্রোল রুমে চলে আসে আর ওই সাইকো কিলারের সমস্ত ডকুমেন্ট দেখা শুরু করে। এই সাইকোর নাম ছিল সাইমন। সাইমন আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার ডিগ্রি নিয়ে দেশে ফিরেছিল, কিন্তু দিনের বেশিরভাগ সময় ও নিজেকে ঘরের মধ্যে বন্দি রাখতো। একদিন ওর বাবা দেখতে পায় সাইমন ওর কম্পিউটারে ডার্ক ওয়েবে মানুষদের একটা কাটাছেঁড়ার ভিডিও দেখে মজা নিচ্ছে। এটা দেখে ওর বাবা মা বেশ বকাঝকা করে। কিন্তু এই ঘটনার বেশ কয়েকদিন হয়ে গেলেও সাইমনের মা বাবাকে আর কোনো খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা পুলিশের কাছে কমপ্লেন করলে সাইমনের বাবা মার খন্ড খন্ড অংশ তাদের ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। তার মানে তো তোমরা বুঝতেই পারছো সাইমন ওর বাবা মাকে কি টর্চার করে মেরে ফেলেছিল। কিন্তু দুঃখের সংবাদ হচ্ছে সাইমন একটা অগ্নিকাণ্ডের ফলে জেলের ভিতরেই কয়েকদিন আগে মারা যায়। তার মানে এই সূত্রটাও ঠিকঠাক মতনও কাজ করছে না। তাছাড়া এরপর তারা কি করবে এটা ওদের মাথায় ঢুকছিল না। একদিন আনোয়ার এন্ডির সাথে কথা বলতে বলতে সাইমনের একটা ছবি ওকে দেখায়। এন্ডির ছবিটা দেখে কিছু একটা বুঝতে পারে। এরপর কম্পিউটারে টেনে সেই মেয়েটার ছবির পাশাপাশি রাখলে জানা যায় এই মেয়েটাই হলো আসলে সাইমন। সাইমন মেয়েদের মতো সেজে শারনকে সেখানে রেখে দিয়েছিল। তো এবার আনোয়ার কনফার্ম হয় যে সাইমন হচ্ছে আসল কিলার। কিন্তু এত দ্রুত কেস সলভ হয়ে যাবে তা কি করে হয়? সামনে তো এখনো অনেক টুইস্ট বাকি আছে। দেখা যায় আনোয়ার সাইমনের তথ্য নিয়ে ইন্ডির বাসা থেকে বের হতেই একটা ফোন কলের মাধ্যমে ওকে জানানো হয় সাইমন এবং ওর পার্টনারের মৃতদেহ পাওয়া গেছে। এটা শুনে আনোয়ার আবারও চিন্তায় পড়ে যায়। আর সেই সময় ওর কাছে সুধাকারের কল আসে। এরপর আমরা সুধাকারের বাড়িতে আনোয়ারকে দেখতে পাই। সুধাকার জানায় এক ব্যক্তি শেষ মূর্তিটাও নিতে এসেছিল, কিন্তু এবার সুধাকারের মেয়ে সেই ব্যক্তিটাকে দেখে ফেলে এবং তার একটা ছবি এঁকে ফেলে হার্ডবোর্ড থেকে পর্দা সরালে আনোয়ার সেই বহুল প্রতীক্ষিত মুখখানা দেখে রীতিমতো চমকে উঠে। কারণ এ যে হচ্ছে শহরের বিখ্যাত আরেক মনোরোগ বিশেষজ্ঞ বেঞ্জামিন লুইস। এরপর আমরা দেখতে পাই আনোয়ার সোজা চলে এসেছে বেঞ্জামিনের গ্রামে ওর এক আপন মানুষের সাথে কথা বলতে। সেই লোক আনোয়ারকে বেঞ্জামিনের সকল অতীত ঘটনা খুলে বলতে শুরু করে। লোকটি জানায় বেঞ্জামিনের একটা ছোট্ট পরিবার ছিল। ওর মা মারা যাওয়ার পর বেঞ্জামিনের বাবা ওকে আর ওর ছোট বোন রেবেকাকে বড় করে তুলেছে। হাসি খুশি ভাবে তার এরপর দিন কাটছিল। কিন্তু হঠাৎ একদিন রেবেকা স্কুল থেকে কল আসে আর বলা হয় তার মেয়ে ক্লাসে বেহুশ হয়ে গেছে। বেঞ্জামিনের বাবা এরপর স্কুলে গিয়ে জানতে পারে যে তার অবুঝ মেয়ে নাকি প্রেগনেন্ট। কিন্তু এই কুকর্মটি কে ঘটালো সেটা রেবেকা বয়ে বলতে চায় না। তবে একদিন রেবেকা ওর বাবার কষ্ট সহ্য করতে না পেরে তাকে সব সত্য খুলে বলে ওর জীবন কে নষ্ট করেছে। সেই ব্যক্তিটা হচ্ছে ওদের গ্রামেরই ফাদার ফ্রাঙ্কো। রেবেকা ফাদার ফ্রাঙ্কোর অফিসে পার্ট টাইম জব করত। একদিন সুযোগ পেয়ে ফ্রাঙ্কো রেবেকার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে আর যা হবার তাই হয়ে যায়। রেবেকার বাবা এই কথা জানতে পারে সোজা থানায় চলে যায় ফ্রাঙ্কোর বিরুদ্ধে কেস করতে। আর এই স্টেশনের দায়িত্ব যে পুলিশ অফিসার ছিল সে আর কেউ নয়, সে ছিল আনোয়ারের বন্ধু অনিল। কমপ্লেন পেয়ে অনিল ফাদার ফ্রাঙ্কোর সাথে দেখা করে এবং ফাদারকে ঘুষ দিয়ে বিষয়টা দফা রফা করে দিতে বলে, যার ফলে অনিল ফাদারের অফারে রাজি হয়ে যায় আর বেঞ্জামিনের বাসায় এসে ওর বাবাকে মারধর করতে থাকে।
অনিল বলেছিল তোর মেয়েকে তুই রেপ করেছিস, এই কথা তুই স্বীকারোক্তি দিবি, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। বেঞ্জামিনের বাবা আর কোনো উপায় না পেয়ে এই অমানবিক প্রস্তাবই মেনে নেয়। এরপর দেখানো হয় বেঞ্জামিনের বাবাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে চারদিকে খবর উঠে গেছে, সবাই সিসি করছে ওর বাবার উপরে। অন্যদিকে রেবেকাকে গ্রাম থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়। জেলখানায় বেঞ্জামিন ওর বাবার সাথে কথা বলতে আসলে ওর বাবা ওকে বলে ভালো করে লেখাপড়া করে অনেক বড় হও, আর তোমার বোনকে খুঁজে বের করে তোমরা একসাথে থেকো। এটাই ছিল বেঞ্জামিন ওর বাবার সাথে মধ্যকার একদম শেষ কথোপকথন। কেননা এরপরের দিনে জেলের ভিতরেই বেঞ্জামিনের বাবা আত্মহত্যা করে নিয়েছিল। মুহূর্তের মধ্যে বেঞ্জামিনের পুরো জীবনটা যেন উলটপালট হয়ে যায়। আর এই ঘটনার পর থেকে বেঞ্জামিনের মনে পুলিশদের উপর একটা প্রচন্ড ঘৃণা তৈরি হয়। তাই বহুদিন বেঞ্জামিন একেবারে নিশ্চুপ হয়ে পড়েছিল, কিন্তু কিছুদিন পর বেঞ্জামিন সিদ্ধান্ত নেয় পড়ালেখা করে সে অনেক বড় হবে এবং ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। বেঞ্জামিন এরপর কষ্ট করে স্কলারশিপ নিয়ে চলে যায় আমেরিকাতে। এসব কথাবার্তা শুনে এবার আনোয়ারের কাছে পুরো কেসটা একদম পানির মতো সহজ হয়ে যায়। অনিল যে এই কেসের সাথে অতপ্রতভাবে জড়িয়েছে সেটা আর বুঝতে বাকি থাকে না। আনোয়ার অনিলকে ফোন করে ওর সাথে দেখা করতে বলে, কারণ বেঞ্জামিনের শেষ টার্গেট যে অনিল হতে যাচ্ছে তার কোনো সন্দেহই নেই। এরপরে আমরা দেখতে পাই অনিল আগে একটা জায়গায় যা আনোয়ারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু আনোয়ার কিছুক্ষণ পর সেখানে আসলে অনিলকে আর খুঁজে পায় না। তাছাড়া অনিলের মোবাইলটাও মাটিতে পড়ে থাকতে দেখা যায়, যার ফলে আনোয়ার বুঝে যায় যে অনিল ইতিমধ্যেই কিডন্যাপ হয়ে গেছে। এখন কি করবে এটা ভাবতে ভাবতে হঠাৎ আনোয়ার একটা ড্রোন আকাশে দেখতে পায়, যেটা নিয়ে কেউ হয়তো শুটিং করছিল। আনোয়ার দৌড়ে গিয়ে সেই ড্রোন চালকের কাছ থেকে পুরো ফুটেজ দেখা শুরু করে। এই ফুটেজ দেখতে দেখতে সে বেঞ্জামিনের গাড়িকে ট্রেস করে ফেলতে সক্ষম হয়। সাথে সাথে পুলিশ ইনফর্ম করে দেয় এবং সে একটি টিম নিয়ে বেঞ্জামিনের সাথে গোপন আস্তানায় ওরা চলে আসে। আর এখান থেকে এতদিন বেঞ্জামিন তার সকল মার্ডার গুলো করে আসছিল। আসলে এটা ছিল একটা শূকরের ফার্ম। আর এখানে ওরা বেঞ্জামিনের গাড়িটা দেখতে পায়। ভেতরে বেঞ্জামিন একটা টেবিলের উপর অনিলকে বেঁধে রেখেছিল। ইতিমধ্যে বেঞ্জামিন অনিলের চোখ তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে আনোয়ার ও টিম নিয়ে ফার্মের ভিতরে ঢুকে পড়ে। সবাই আলাদা আলাদাভাবে বেঞ্জামিনকে খুঁজে বেড়াতে থাকে। ওদিকে আবার বেঞ্জামিন ওদের অবস্থান টের পেয়ে যায় ততক্ষণে। তবে সে একে একে সবাইকে অজ্ঞান করতে থাকে। অপরদিকে দেখা যায় আনোয়ার খুঁজতে খুঁজতে ইতিমধ্যে অনিলকে পেয়ে গেছে। আনোয়ার অনিলের বাঁধন খুলতে যাবে, ঠিক সেই সময় বেঞ্জামিন পিছন থেকে এসে ওর উপরে আক্রমণ করে দেয়। এরপর আমরা ওদের দুজনের মধ্যে একটা দুর্দান্ত ফাইট দেখতে পাই। কিন্তু যেহেতু আনোয়ার ফাইটিং এ এক্সপার্ট নয়, তাই সেই কারণে বেঞ্জামিন সহজে ওকে কাবু করে ফেলছিল। আর একটু হলেই বেঞ্জামিন ওকে মেরে ফেলবে। কিন্তু ঠিক এই সময় একটি কাঠের টুকরো দিয়ে ক্যাথরিন এসে বেঞ্জামিনের মাথায় আঘাত করে, যার ফলে বেঞ্জামিন বেহুশ হয়ে মাটিতে পড়ে যায় আর আনোয়ারের জীবন রক্ষা পায়। এরপরে বেঞ্জামিনকে পুলিশ গ্রেপ্তার করে নেয়। এখন তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেই যে সাইমন আর শাওমির সাথে বেঞ্জামিনের ঠিক কি সম্পর্ক ছিল। যেহেতু জিজ্ঞাসাবাদে বেঞ্জামিন কোনো কিছুই বলছে না, তাই পুলিশটা অনুমান করে একটা রিপোর্ট বের করেছে। হতে পারে কুকেন শাওমি আর সাইমনের কাছে ড্রাগস সাপ্লাই দিত। কোনোভাবে হয়তো বেঞ্জামিন সাইমনের খোঁজ পেয়ে যায় ডার্ক ওয়েব থেকে। এরপর একটা নাটক সাজিয়ে সাইমনকে জেল থেকে বের করে নিয়ে আসা হয়। তাছাড়া আরেক বয়স্ক সাইকো কারাবন্দীকেও তারা টিমে নিয়ে যায়। এভাবেই ওরা পরিকল্পনা করে অপহরণ এবং সিরিয়াল কিলিং গুলো করে আসছিল। কিন্তু সিচুয়েশন বেশি সুবিধা না বুঝতে পেরে বেঞ্জামিন শাওমি এবং সাইমনকে মেরে ফেলে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে একটি গাড়িতে করে বেঞ্জামিনকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এখানে সিচুয়েশন দেখে বোঝা যাচ্ছে যে বেঞ্জামিনকে ইনকাউন্টার করে মারা হবে। এরপর একটি পরিত্যক্ত বিল্ডিং এ নিয়ে গিয়ে বেঞ্জামিনকে শুট করে মেরে ফেলা হয়। বেঞ্জামিনের বুক ভরা কষ্ট আর এক মুখ হাসি নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে একই সময়ে অনিলের বাসায় দেখানো হয় কোনো এক অজানা মেয়ে এসেছে অনিলের সাথে দেখা করতে। ঠিক সেই সময় অনিলের সাথে আনোয়ারও সেখানে দেখা করতে এসেছিল। এবার আনোয়ার দেখে সেই মেয়েটি অনিলের রুম থেকে বেরিয়ে যাচ্ছে, যার ফলে আনোয়ার দ্রুত ঘরে গিয়ে দেখে অনিলের গলা কেটে মার্ডার করা হয়েছে। আনোয়ার ধরে বারান্দায় চলে আসে আর দেখতে পায় মেয়েটা সেখান থেকে চলে যাচ্ছে। আনোয়ার এবার রেবেকা নাম ধরে ডাকলে মেয়েটা সাড়া দিয়ে তার দিকে পিছু ফিরে তাকায়। তার মানে তো তোমরা বুঝতেই পারছো, এই মেয়েটি ছিল বেঞ্জামিনের ছোট বোন রেবেকা, যে তার পুরো পরিবারের প্রতিশোধ নিয়ে গেল। কিন্তু আনোয়ার এবার তাকে আর কোনো কিছুই বলে না, কারণ রেবেকার নিষ্পাপ মুখ দেখে বলে দেওয়া সম্ভব অনিলের এই মৃত্যুটা প্রাপ্য ছিল। ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও। সেই সাথে তোমরা কোন মুভিটা দেখতে চাও সেটাও কমেন্ট করে সবাই বলো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।